আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে আমি দুই একটা কথা বলার জন্য এখানে আসলাম। আমার বিশেষ কোনো এভিডেন্স নিয়ে আমি আপনাদেরকে বলবো না, শুধুমাত্র সরাসরি দুই চারটা কথা বলবো। 1971 সনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কারণ বয়স কম ছিল, ক্লাস 2-এ পড়তাম। তবে যুদ্ধের সব কিছু আমার মনে আছে, কারণ বাড়িতে যখন আগুন দেওয়া হয়েছে ওই সময় আমি বাড়ির বাগানে গর্ত করা বাঙ্কারে লোকেই যে আমার মায়ের সাথে জীবনটা বাঁচাইছি। অতএব সেই ভয়াবহ সময়ের কথা তোর জীবনে ভোলার মতো না। যাই হোক, স্বাধীন হইল। স্বাধীনের পরে ক্লাস 2-এ ভর্তি হইলাম প্রাইমারি স্কুলে, বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। ওখানে ভালোই চলছিল। হঠাৎ কোন একদিন একটা মিছিল হলো। আমাদেরই স্কুলের ক্লাস 4-এর বড় ভাই, যদিও সে ক্লাস 4-এ পড়ে, কিন্তু তার সাথে অনেক কম বয়সীরাও তখন মেট্রিকে পড়ে। সে স্কুলে পড়তো, ওই ক্লাসে ফেল করে নিচে রয়েছে, বয়স অনেক হয়ে গেছে। সে একদিন জাসদের মিছিল নিয়ে আসলো, মশাল আব্দুল জলিল তার নেতা, এবং 1 মাস কি তার বেশি স্কুল বন্ধ দিয়ে স্কুলে আসছে, এবং লম্বা লম্বা চুল। এই কয়দিন এসে লম্বা চুল গজাই গেছে। তার মানে সে ওই লম্বা চুল রাখার জন্য সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছিল। যখন অনেকদিন পরে আসছে তখন চুলটা হঠাৎ চোখে লাগার মতো হয়ে গেছে। কারণ আগে হয়তো একটু বড়ো ছিল স্বাভাবিকের চাইতে, কিন্তু ওই 1 মাস বন্ধের কারণে আরও বড় হয়ে গেছে। যাই হোক, সে তখন স্কুলে লিডার হয়ে গেল। স্যারে গো বিভিন্ন বিষয়ে চমক দেয়, স্যার মিছিল এরা মায় এরে থাপড়ায়, ওরে মারে, এবং তার পিছিয়ে পিছিয়ে ছেলেরা দৌড়ায়, মিছিল করে, এবং বয়স্ক লোকরাও কেউ কেউ তার সাথে আসে। এবং দেখলাম যে একজন আবুল মেস্তেরি, যে রাজাকার ছিল, তাকে গ্রামের মুক্তিযোদ্ধারা মায়ায় পড়িয়ে তাকে মারে নাই। যে এক মায়ের এক ছেলে হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে আসছে, ওরা মারবো না। সে একদিন আমাদের স্কুলে এসে জাতীয় পতাকাটা নামাইয়া সিরিয়া থুতু মারলো, ওই সাথে ওই তৈয়ব আলী। তখন ভাবলাম যে তৈয়ব আলী মিছিল করে, মুক্তিযোদ্ধার কথা বলে, জলিলের অনুসারী, আবার আবুল হোসেন রাজাকার, তারা এরা একযোগ হইল কেমনে? আরও কিছুদিন পরে রশিদ গাজী নামে একজন মুক্তিযোদ্ধা ছিল, স্বাধীনের পর সে অভাবে ছিল, নিতান্ত অভাব। স্কুলে যখন ছাতু বরাদ্দ হইত, ওই ছাতুর বস্তাগুলো সে মাথায় টানতো, সবাই ভাগ করে দিত, তার বিনিময়ে সে কিছু পাইত। একদিন দেখি তাকেও সেই তৈয়ব আলী এবং সেই আবুল মেস্তুরি, আরও 2-1জনেরা, কলকার ছেলে জয়নাল, এরা তারে বিভিন্ন রকম অপমান অপদস্থ করছে। তখন থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে এটা কেমন মুক্তিযুদ্ধ হইল? মুক্তিযোদ্ধা আবার মুক্তিযোদ্ধা বিরোধী স্লোগান দেয়, বঙ্গবন্ধুর বিরোধী স্লোগান দেয়, আবার মুক্তিযোদ্ধাকে অপমান করে। তাহলে এবার কী এমন কেমন স্বাধীনতা হইল? এটা ওই ছোটো মাথায় ওই চিন্তাগুলো তখন আসতো। এইরকম করতে করতে তো ক্লাস 2-এর 6 মাস গেল। 6 মাসের সময় আমার স্কুলের স্যার, প্রধান শিক্ষক তৈয়ব আলী স্যার, ওনার নাম সম্ভবত মতলব শিকদার ছিল, উনি আমার দাদিকে বললো যে আপনার ছেলে যখন চাকরি থেকে ফিরবে আমার সাথে দেখা করতে বলবেন। আপনার এই ছেলেরে, এই নাতিরে ক্লাস 2-তে রাখবেন, ও তো সবই পারে, ক্লাসে থাকি, ক্লাস করে, আমরা চোখ বুঝে থাকি, চেয়ারে বসে চোখ মারি থাকি, সবাই সব ক্লাসে এরকম করে, ও পড়ায়, তাহলে ওরা 2-তে রেখে লাভ কি? ওরা ক্লাস 3 দেবো, আমাদের 50 টাকা দিয়েন চা নাস্তা খাইতে। তখন এর কিছুদিন পরে আরেকদিন রাজা বাদশা নামে 2 ভাই ছিল, এরা আমার সাথেই পড়তো, 2 ভাই একই ক্লাসে পড়তো। তার বাবা, সেও এসে একদিন দেখা করলো আমাদের বাড়িতে। আমার মা দাদি তখন তারে অনেকগুলো বিসিকলা দিয়েছে, উনি ওইটাই খুশি মনে নিয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে প্রচুর বিসিকলা হইতো নদীর পাড়ে রাস্তায়, উনি খুশি মনে এনেছে।
অবশ্য তাকে আহ্বান করা হয়েছে, কিন্তু সে উইলিংলি আর কি ওইটা চাইছে যে ঠিক আছে আমার দেন। ওনারে প্রায় 20-25টা দেওয়া হয়েছিল। যাই হোক, ওই স্যারে উৎসাহ দিল, আমি ক্লাস 3 চললাম 6 মাসের সময়। তখন থেকে আমার যারা বড় ভাই তারা আমার ক্লাসমেট হয়ে গেল, কেউ কেউ আমার সাথে বিরক্ত বিরোধ করলো, কেউ প্রতিযোগিতায় নামলো। যাই হোক, আমি ক্লাস 3 তো ফার্স্ট হয়েছিলাম, এটা পরের কথা। ওই তৈবারের দেখে ঈর্ষা হইতো যে সবাই আর পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, মানুষের ভয় পায়, এমনকি স্যারেরাও একটু ভয় পায়। আমি কবে আবার এরকম হইতে পারি, যদি আমি হয়তো কেউ ভয় পাবো না, কিন্তু এরকম যদি 10 জনের একজন হইতে পারতাম। আবার প্রশ্ন করতাম মনে মনে যে স্বাধীন হয়েছে, তাহলে এরা বিরুদ্ধে ওই মিছিল করে, তাহলে তো সবাই একযোগেই তো দেশ চালাইতে পারে। তাহলে একদল দেশ চালায়, আবার অন্যরা তার বিরুদ্ধে যাইয়া সেই রাজাকারের সাথে সহ অবস্থান করে। এই ছোটোবেলায় এই প্রশ্নগুলো মাথায় আসতো, কিন্তু এত কারোর সাথে আলাপ করার মতো কিছু না। বাড়িতে হয়তো আমাদের মুরব্বীরা দু এক সময় রাজনীতি আলোচনা করতো, ভালোই ছিল। এভাবে পড়াশোনা করলাম। ক্লাস 5-এ বরিশাল জেলার সেকেন্ড হইলাম। সেই পুরস্কার আনতে গেলাম বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে। আমির হোসেন আমু উনি পুরস্কার দিলেন। কয়েকদিন বাদে শেখ মুজিব, এটা 74 সনে, শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে গেলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকেরগঞ্জে মিটিংয়ে গেলেন। ওই লম্বা গলাওয়ালা মাইক ওই জীবনে প্রথম দেখলাম। তখন খুব মাইকটা ছুঁয়ে দেখতাম যে এটা আবার কেমন মাইক, সারা বছর মাইক দেখি বসা বসা, এটা আবার অন্য রকমের মাইক। ওই ভাষণ শুনতে গেছি, ওই ভাষণ শুনছি, খুব আবেগ আপ্লুত হয়েছি, বঙ্গবন্ধুর চোখের সামনে দেখলাম। আবার তার রাজত্বকালে বিরোধীরা এরকম করে, তার গালিগালাজ দেয়, সেটাও মাথায় তখন আসতো। ভাবলাম কেন তাহলে এরকম সরকার হইলো, কেন সর্বদলীয় সরকার করলো না? তাদের দেশটা মনে হয় ভালো হইতো। আর এই যে মারামারি করে হুঙ্কার দেয়, আরে ওরে মারে, আরে দাওয়ায়। এরপরে শুনি বিভিন্ন জায়গায় গুদামে আগুন দেয়, অভাবগ্রস্ত মানুষ লঙ্গরখানার রুটি খায়, কেউ না খাইয়ে মারে, কেউ ঘরে চালা নাই। আমাদের এলাকায়ও এরকম দেখছে যে মেয়ের বিয়া এত কষ্ট করে সবাই খাওয়াইছে, খাওয়ার শেষে বলে ঘরের চাল নাই কেন? তার মানে ঘরের উপরে ছিল শিম গাছের ছাইনি, তারা খাওয়ার আগে এটা দেখে নাই। ওই গরিব বেচারা খাওয়া দাওয়া সব করাইছে, যাওয়ার সময় শিম গাছের ছাইনি তাদের চোখে পড়ে এবং বিবাহটা বন্ধ করে দেয়, তারা প্রত্যাখ্যাত করে চলে যায়। যাই হোক, এরকম করে চললো। হঠাৎ কোন একদিন সেই আসলো 15ই আগস্টের ঘটনা। আমার এলাকায় যে চেনা বড় ভাই যারা সবসময় সুন্দর হাসি দিয়ে কথা বলতো, সুন্দর সুন্দর কথা শুনতাম তাদের, হঠাৎ একদিন ওই ঘটনার পরের দিনই বলতেছে তোদের বাপের তো মারিয়ে ফেলাইছে। তাই বললাম আমাদের বাপ মানে বললো যে ওই যে আমরা তো আওয়ামী মানা ছিলাম, আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল, ওই জন্য ঘর ভরাই দিয়েছিল, সেজন্য তারা একটা সাইড করেই রাখছিল আমাদেরকে যে এরা আওয়ামী লীগ, সেই জন্য আমারে হুমকিটা দিল আর কি। যার এসব সময় ভালো জানি সে হাসি দিয়ে কত কাজ খোলাখুলি করে, সেই ব্যক্তি ওই দিন অচেনা লোক হয়ে গেল। বলো তোর বাপেরে মারিয়ে ফেলাইছে এখন। তাই আমি বাপেরে মারছে, তা কী হয়েছে, তুমি যে জায়গা আছো আমি সেই জায়গায় আছি। না পরে বুঝবি। ঠিকই পরে বুঝছি। এরপরেই মানুষে ভেদাভেদ শুরু হয়ে গেল। রাজাকার, গোবের রাজাকার যে দায়পুরে রাজাকারিতে গেছিল, তার 3টে সন্তান রেখে গেছিল। বড় ছিল মোস্তফা, তার ছোট 2টা ভাই ছিল নাদুস নুদুস। এই 2টা ভাই মোস্তফা খুন করে ফেলাইলো। জানি না আমরা মোস্তফাই খুন করছে না অন্য কেউ করছে। মোস্তফারে ভাসাই দিয়া মোস্তফাও চলে গেল। তার মানে একটা সংসার শেষ হয়ে গেল। আমি তখন ভাবলাম এটা ভিলেজ পলিটিক্সের অংশ। আমার মোস্তফা আমার সাথে পড়তো, সেই মোস্তফার পড়াশোনা বন্ধ হয়ে চলে গেল ভাই মারার কেসে। 2 ভাই, বাপ মারল রাজাকার হিসাবে। কি সুন্দর চেহারা ছিল 3টা ভাইরে, ওদের খুব অনেক সুন্দর চেহারা ছিল। ওর বাবা
সেও আদর্শ সুঠামদের অধিকারী ছিল। যাই হোক, এটা বসলাম কত প্রসঙ্গে বললাম, এখনও মনে পড়ে তাদের কথা। আওয়ামী লীগ সর্বদলীয় সরকার করে নাই, আবার এর ভিতরে জামাতিকেও করছে। আওয়ামী লীগরা দ্বন্দ্ব তৈরি করলো জামাতিদের সাথে। জামাতিরা বিভিন্ন সংগঠন তৈরি করছে, তারা মানুষ মারবে, যদি সময় অত্যাচার নির্যাতন করছে, সেটা একটা বাহিনী করছে, ওই বাহিনীগুলো নিষিদ্ধ। জামাতিকেও রাজনীতি করতে দেওয়া হয় নাই। আরে ভাই, সে তো পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তান তো 1971-এর 25শে মার্চের আগে আমাদের সবারই দেশ ছিল। সেই দেশে যখন মুক্তিযুদ্ধটা চালু হয়েছে, শুরু হয়েছে, কিছু লোক দেশের পক্ষে রয়েছে, যারা মুক্তিযুদ্ধ করছে তারাও একসময় পাকিস্তানেরই লোক, সবাই পাকিস্তান। তখন পাকিস্তানের ছাত্ররা পতাকা নিয়ে আমরা কবিতা পড়ছি, দেশে দেশে পরে সারা বুকটান করে যারা, এই জাতীয় সঙ্গীত গাইয়া স্কুল শুরু করছি সকালে। সেই তারা পাকিস্তানে সাপোর্ট করার কারণে সে দেশপ্রেমিক। তারা এখন যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এখন তারা আমাদের নাগরিক, ওটা তাদের। এখন তার সেজন্য রাজনীতি করতে পারবে না। ওই সময় যারা অন্যায় করছে ওই তাদের বিচার হবে, কিন্তু তারা তো দেশের রাজনীতি করবে, তারা তো দেশের সন্তান, এবং তারা এক প্রকার মুক্তিযোদ্ধা, মানে এক প্রকার দেশপ্রেমিক। মুক্তিযোদ্ধা বলবো না, ভুল হয়ে গেছে আমার, দেশপ্রেমিক। পাকিস্তান দেশ, পাকিস্তান সবার দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের পক্ষে রয়েছে। বঙ্গবন্ধু পাকিস্তানের নেতা, সেও পাকিস্তানের পার্লামেন্টে নির্বাচন করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাহলে এটা আমার কাছে খারাপ লাগে, বা এখনও লাগে, যে এই যে রাজনীতি করতে পারবে না, এই মারামারি, এদেরকে যে হিংস্রতায় নিয়ে গেছে যারা, অবশ্যই রাজনৈতিক দল। একজন আওয়ামী লীগ লোক নেতা, তারে আর এক আওয়ামী লীগের ভয় পায়, জানে যে সে লোকটা শর্ট প্রতারক। আবার একজন জামাতের নেতা, তাকে সে মন খুললে কথা বলে, জানে যে সে ভালো, তার দ্বারা তার কোনো ক্ষতি হবে না। এটা তো মানুষের হিউম্যানিটি। একজন আওয়ামী লীগের নেতা, তার হিউম্যানিটি নাই, আর একজন জামাত ইসলামের লোক, তার হিউম্যানিটি আছে। এখনকার রাজনৈতিকভাবে কি তাকে আমি পর ভাববো? কেন সে দেশের রাজনীতি করতে পারবে না? এই যে দ্বন্দ্ব, তার পরবর্তীতে বঙ্গবন্ধু মরার পরে বিভিন্ন বিএনপি তৈরি হলো। জিয়াউর রহমান তো আমার মনে আছে, জিয়াউর রহমান আমলে আমি প্রথম দেশে বড় মুরগি দেখছি, বড় সার দেখছি, অস্ট্রেলিয়ান সার, এই মাঠে ঘাটে মেশিনের কৃষি ব্যবস্থা চালু। হয়তো বঙ্গবন্ধু বিভিন্ন রকমের কৃষির যন্ত্রপাতি উপজেলায় দিয়ে গেছিলো, এটা আমি দেখছি। কারণ আমি যখন বঙ্গবন্ধু থাকা অবস্থায় বাকরগঞ্জে গেছি, তখন ওই কৃষি অফিসের ওখানে অনেক মেশিন দেখছি আমি, যেগুলা গ্রামে সরবরাহ করার জন্য রাখা ছিল। কিন্তু মানুষ এগুলো ভালো ব্যবহার বুঝতো না, ওদের থানার ওই কৃষি অফিসের সামনে পড়ে থাকতো। কিন্তু আমার যন্ত্র আছে, সেটা ব্যবহারযোগ্য না বা ব্যবহার করে না মানুষের, তার জন্য তো উৎসাহ দিতে হবে, মানুষের বুঝাইতে হবে। আওয়ামী লীগের ওই সময় যারা দেশ চালাইছে, ওই কৃষি অফিস যারা চালাইছে, তারা এটা প্রপারলি করে নাই। জিয়াউর রহমান আসার পর তার চাপে ওই মেশিনগুলো ব্যবহার হয়েছে, এবং নতুন নতুন গাছ হয়েছে, মেহগনি গাছের চারা, মেহগনি ভূগোলে পারতাম, আবলু সবার মেহগনি, এইসব বানাজি গাছ। কিন্তু মেহগনি গাছ এই জীবনে প্রথম দেখলাম। চারা হাটে বাজারে বিক্রি হওয়া শুরু হইলো, মানুষের নিয়ে লাগাইলো, আমরাও বাড়িতে নিয়ে লাগাইছি। তাহলে সে জিয়াউর রহমান দেশের জন্য যেটা ভালো করছে, সেটা তো মূল্যায়ন করতে হবে। তাদেরকে আমি কেন ভিন্ন দল বলে তাকে আমি হিংসা করব? জাস্ট আজকে এটা পরীক্ষামূলকভাবে বললাম, বলতে দিলে মাফ করবেন। পরবর্তীতে হয়তো আরও বেশি কিছু বলার বা আরও যুক্তি নিয়ে উপস্থাপন, বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিয়ে, এভিডেন্স দিয়ে দু একটা কথা বলব। আসসালামু আলাইকুম।